হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব বিধানসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্পর্কে। তোমরা জানো যে ভারতে কিন্তু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়। তার মানে হচ্ছে যে ভারতে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে, তাই তো? যেমন কেন্দ্রের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, আর রাজ্যের যে আইনসভার নাম তার নামই হচ্ছে এই বিধানসভা। তাহলে তোমরা, আমি আগে ক্লাসে বলেছিলাম, আবার বলছি যে আমাদের ভারতের সংবিধানে টোটাল 12টি তপশিল অর্থাৎ স্কিডিউল আছে। সেই 12টি স্কিডিউল বা তপশিলের মধ্যে সপ্তম যে তপশিল আছে, সেভেন্থ যে স্কিডিউল আছে, সেই সেভেন্থ স্কিডিউল বা সপ্তম তপশিলে কিন্তু টোটাল 3টি তালিকা আছে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা। কেন্দ্র যে তালিকা আছে, যার মধ্যে 100টি বিষয় আছে, সেই 100টি বিষয়ে কেন্দ্রের যে আইনসভা, যার নাম পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারবে। আর যে রাজ্য তালিকা আছে, সেই রাজ্য তালিকায় যে 61টি বিষয় আছে, সেই বিষয়ে শুধুমাত্র রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা কিন্তু আইন প্রণয়ন করতে পারে। আর যুগ্ম তালিকায় যে 52টি বিষয় আছে, সেই বিষয়ে রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভা এবং কেন্দ্রের আইনসভা অর্থাৎ পার্লামেন্ট, এই দুই আইন প্রণয়ন করতে পারে, তাই তো? তাহলে তোমরা জানলে যে বিধানসভা কোথায় রয়েছে? প্রত্যেকটা রাজ্যে রয়েছে। বিধানসভা কোথায় রয়েছে? প্রত্যেকটা রাজ্যে। ভারতে 28টি রাজ্য আছে, 28টি রাজ্যেই কিন্তু বিধানসভা রয়েছে। আর মনে রাখবে, রাজ্য বাদেও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রয়েছে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু বিধানসভা রয়েছে। একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে পুদুচেরি, তাই তো? এটা একটা ব্যতিক্রম। অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায় না, কিন্তু দিল্লি এবং পুদুচেরি, এই যে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সেখানেও বিধানসভা দেখা যায়। আর বিধানসভার যে সদস্য, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে বিধায়ক, তাই তো? বিধায়ক, বা যাকে বলা হয় ইংরেজিতে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধানসভাকে ইংরেজিতে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে মেম্বার মানে সদস্য, অফ মানে কার? লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? তাহলে এই বিধায়ক বা এমএলএ, এদের যে নির্বাচন কিভাবে হয় এটা আলোচনা করি আগে। আর তার আগে বলে নিই যে আমাদের ভারতে যে 28টি রাজ্য আছে, তার মধ্যে কিন্তু টোটাল 6টি রাজ্য আছে, যেই 6টি রাজ্যে আইনসভার 2টি কক্ষ আছে। তোমরা জানো যে কেন্দ্রীয় আইনসভা অর্থাৎ যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের 2টি কক্ষ, একটা রাজ্যসভা, একটা কি লোকসভা। কিন্তু আমাদের ভারতে 28টি রাজ্যের মধ্যে টোটাল 6টি রাজ্য আছে, যেই 6টি রাজ্যের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। সেই দ্বিকক্ষ মানে 2টি কক্ষ। একটা হচ্ছে বিধানসভা, আরেকটি হচ্ছে বিধান পরিষদ। তাহলে এই 2টি কক্ষ এক্সিস্ট করে টোটাল 6টি রাজ্যে। তাহলে সেই 6টি রাজ্যের নাম মনে রাখতে হবে। আমি কিন্তু একটা ট্রিকের সাহায্যে তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই ট্রিকটা মনে রাখলেই তোমরা 6টি রাজ্যের নাম মনে রাখতে পারবে, ঠিক আছে? সেই ট্রিকটি কি? অবিক উমতে। তোমরা শুধু এই কথা দুটি মনে রাখবে, 2টি শব্দ, অবিক উমতে, মনে থাকবে, অবিক উমতে। তাহলে প্রত্যেকটা অক্ষর দিয়ে কিন্তু এক একটা রাজ্যের নাম হবে। ষোড়য় দিয়ে অ দিয়ে অন্ধ্রপ্রদেশ, হয়ে গেল। বি দিয়ে বিহার, আর ক দিয়ে কর্ণাটক। 3টি রাজ্যের নাম হয়ে গেল। অবিকের সাহায্যে তোমরা মনে রাখবে ষোড়য় দিয়ে অন্ধ্রপ্রদেশ, বি দিয়ে বিহার, ক দিয়ে কর্ণাটক। আর এই যে উমতে, রস্যৌ দিয়ে হয়ে যাবে উত্তরপ্রদেশ, ঠিক আছে? ম দিয়ে হয়ে যাবে মহারাষ্ট্র, ঠিক আছে? আর তে দিয়ে হয়ে যাবে তেলেঙ্গানা। তাহলে খুব সহজেই তোমরা এই 6টি রাজ্যের নাম মনে রাখতে পারবে। তোমাদের এই 6টি রাজ্যের নাম তো মনে রাখার কোনো দরকার নেই, তোমরা শুধু অবিক উমতে এই 2টি শব্দ মনে রাখবে। অবিক দিয়ে প্রত্যেকটা অক্ষর দিয়ে এক একটা রাজ্যের নাম হবে। অ দিয়ে অন্ধ্রপ্রদেশ, বি দিয়ে বিহার, ক দিয়ে কর্ণাটক, আর উমতে রস্যৌ দিয়ে উত্তরপ্রদেশ, ম দিয়ে মহারাষ্ট্র, তে দিয়ে
তেলেঙ্গানা। ঠিক আছে, এবার দেখো যে এই যে বিধানসভা, এটা মনে রাখবে, এটা হচ্ছে নিম্নকক্ষ। কোনো একটা রাজ্যে এই যে 6টি রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে, এই রাজ্যে কিন্তু বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ আর বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ। ঠিক আছে, আর আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, এই রাজ্যে কিন্তু শুধুমাত্র বিধানসভাই আছে, বিধান পরিষদ কিন্তু নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। এখন দেখো এই যে বিধানসভার সদস্যদের বলা হয় বিধায়ক বা এমএলএ, তারা কিভাবে নির্বাচিত হন, তাহলে তোমরা এগুলি লিখে নাও। আমি এবার নির্বাচনটা আলোচনা করব যে কিভাবে বিধায়করা নির্বাচিত হন। নির্বাচন, দেখো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু এই বিধানসভারও নির্বাচন হয়। যেমন 2026-এ কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন আছে, আর এই বিধানসভার নির্বাচনেই কিন্তু এই বিধায়ক অর্থাৎ এমএলএরা নির্বাচিত হয়ে আসবেন 2026-এ। দেখো এই যে এমএলএ বা বিধায়করা, তারা কিন্তু সাধারণ মানুষের দ্বারা, অর্থাৎ পশ্চিমবঙ্গে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, তার মানে পশ্চিমবঙ্গেরই শুধুমাত্র জনগণরা ভোট দিয়ে এই এমএলএদেরকে নিযুক্ত করবেন। কী হবে, আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্যটা আছে, সেই পশ্চিমবঙ্গ রাজ্যকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা আছে, সেই বিধানসভার আসন সংখ্যা কয়টি মনে রাখবে, 294। এই 294টি কিন্তু আসন রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। অর্থাৎ ধরো এটা একটা এলাকা, এটা একটা এলাকা, এটা একটা, মানে সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে 294টি আর কি নির্বাচনী কেন্দ্রে ভাগ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। তাহলে সেই যে 294টি বিধানসভা কেন্দ্র আছে আর কি পশ্চিমবঙ্গে, ধরো এই এলাকার মধ্যে অনেক পার্টি দাঁড়ালো নির্বাচনে, বিজেপি, তৃণমূল কংগ্রেস আরও অন্যান্য পার্টি দাঁড়ালো। তাহলে তার মধ্যে এখান থেকে যে জিতবে সে একজন এমএলএ হবে, তারপরে এখান থেকে যে জিতবে সে একজন এমএলএ হবে, এভাবে সমস্ত এমএলএ নির্বাচিত হলো, তাই তো। তাহলে এই যে নির্বাচনটা হয়, এটা কিন্তু প্রত্যক্ষ নির্বাচন হয়, অর্থাৎ সরাসরি জনগণরা কিন্তু ভোট দিয়ে নির্বাচন করেন এই এমএলএদেরকে। এটা কিন্তু পরোক্ষ নির্বাচন না। যেমন লোকসভা নির্বাচন আর কি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়, ঠিক তেমনই বিধানসভার নির্বাচনও প্রত্যক্ষভাবে হয়। আর এই বিধানসভা নির্বাচনের পরেই কি হয়, যে মুখ্যমন্ত্রী নিযুক্ত হন নতুন। ঠিক আছে, মানে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করেন। আমি যখন মুখ্যমন্ত্রী পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করেন। তাহলে এটাই হচ্ছে এমএলএরা যা আছে নির্বাচিত হয়ে আসলো, তাহলে যেই দলটা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দলেরই একজনকে তারা নিজেদের থেকে কি মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। ঠিক আছে, তাহলে নির্বাচনটা বোঝা গেল। পশ্চিমবঙ্গের সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই 18 বছরের ঊর্ধ্বে কিন্তু সবার ভোটাধিকার আছে। তাহলে তাদের ভোটের দ্বারা কিন্তু এমএলএরা নির্বাচিত হন, তারপরে তাদের মধ্যে থেকে একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। আর এই সংখ্যাটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের যে বিধানসভার আসন সংখ্যা, এটা একটু মনে রাখবে। অর্থাৎ 294 জন কিন্তু এমএলএ বর্তমানে রয়েছেন পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তাহলে এখন দেখো যে নির্বাচনটা বুঝতে পারলে, এবার দেখো যে যোগ্যতা। এই যে এমএলএ অর্থাৎ বিধানসভার যে সদস্যরা আছে, অর্থাৎ বিধায়করা যে আছেন, এই বিধায়করা আর কি কী যোগ্যতা লাগে বিধায়ক হতে গেলে। বিধায়ক ফার্স্ট যোগ্যতা হচ্ছে যে ভারতের নাগরিক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, এটা হচ্ছে প্রথম যোগ্যতা। দ্বিতীয় হচ্ছে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে, কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। ঠিক আছে, হাতের লেখাটা একটু খারাপ, তোমরা অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে পার্লামেন্ট দ্বারা নির্ধারিত যোগ্যতা থাকতে হবে তার, পার্লামেন্ট দ্বারা নির্ধারিত
যোগ্যতা থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। এই হয়ে গেল যোগ্যতা। যে ভারতের নাগরিক হতে হবে তাকে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে, পার্লামেন্ট দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে, আর কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকা যাবে না। এই 4টি যোগ্যতা মনে রাখবে। যিনি ভারতের আর কি কোনো একটা রাজ্যের বিধায়ক হতে চান অর্থাৎ বিধানসভার সদস্য হতে চান তাকে এই সব যোগ্যতা কিন্তু তার থাকতে হবে। এবার দেখো যে বিধানসভার কিন্তু অধিবেশন বসে, তাহলে সেই যে অধিবেশনটা বসে সেই অধিবেশন কিন্তু বছরে দুবার তো বসতে লাগবেই মিনিমাম, ঠিক আছে। আর মনে রাখবে যে বছরে 2বার তো বসবে, আর 2টি অধিবেশনের মাঝখানে 6 মাসের গ্যাপ থাকতে পারে, এর থেকে বেশি যাতে গ্যাপ না থাকে, ঠিক আছে। 2টি অধিবেশন যে বসবে বিধানসভা তার মাঝখানে কিন্তু 6 মাসের গ্যাপ থাকতে পারে, এর থেকে বেশি গ্যাপ থাকতে পারে না। আর মনে রাখবে যে এই যে সদস্যরা এমএলএ তাদের পদ কখন শূন্য বলে ঘোষিত হবে, যদি কোনো এমএলএ বিধানসভার তো সভা পরিচালনা হচ্ছে তার মধ্যে যদি তিনি টানা 60 দিন অর্থাৎ 2 মাস যদি তিনি বিধানসভায় উপস্থিত না থাকেন বিধানসভার অধিবেশনে, তাহলে কিন্তু সেই এমএলএর যে পদটা সেটা শূন্য পদ হিসেবে ঘোষিত হবে। বোঝা গেল। আর দেখো যে এই বিধানসভার কিন্তু অধ্যক্ষ রয়েছেন অর্থাৎ স্পিকার। এখন বলবে অধ্যক্ষ তো লোকসভাতে ছিল, তাহলে বিধানসভাতে কী করছে? হ্যাঁ, লোকসভাতেও অধ্যক্ষ থাকে, অর্থাৎ লোকসভায় যিনি কার্য পরিচালনা করেন, সভা পরিচালনা করেন তাকেও অধ্যক্ষ বলা হয় বা স্পিকার বলা হয়। ঠিক তেমন রাজ্যের মধ্যেও যে বিধানসভা আছে সেই বিধানসভাকে যিনি পরিচালনা করেন তাকে অধ্যক্ষ বলা হয় বা স্পিকার বলা হয়। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার মধ্যে 2টি কক্ষ, রাজ্যসভা আর লোকসভা। রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ। তাহলে নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, আর লোকসভায় যিনি সভাপতিত্ব করেন তিনি অধ্যক্ষ বা স্পিকার। ঠিক তেমনই রাজ্যের মধ্যেও যে আইনসভা থাকে, বিধানসভা থাকে আবার বিধান পরিষদও থাকে। তাহলে বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ আর বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ। তাহলে যে নিম্নকক্ষ আছে রাজ্যের মধ্যে বিধানসভা, সেই সভাটা যে পরিচালনা করেন তিনি হচ্ছে অধ্যক্ষ, ঠিক আছে। তাহলে 2খানি অধ্যক্ষ থাকে। তাহলে এখন অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হয় বিধানসভায়? যে বিধানসভার নির্বাচন হয় 5 বছর অন্তর অন্তর। তাহলে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যখন বিধানসভা নির্বাচন হয় তখন সেই দলের যে একটা দল যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তারপরে বিধানসভার যে প্রথম অধিবেশন বসে সেই বিধানসভার প্রথম অধিবেশনে বিধানসভার সদস্যরা মিলে তাদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ হিসেবে কিন্তু নির্বাচিত করেন। অর্থাৎ যিনি অধ্যক্ষ হন বিধানসভার তিনি একজন কিন্তু এমএলএ, তিনিও নির্বাচিত হয়ে আসেন। তারপরে যখন সরকার গঠিত হয়ে গেল, প্রথম অধিবেশন বসলো বিধানসভার, তখন তাদের মধ্যে থেকেই নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করলো। বোঝা গেল। আর এই অধ্যক্ষের কার্যকাল কত বছর? 5 বছর, ঠিক আছে। বিধানসভারও কার্যকাল 5 বছর, বিধানসভার সদস্যের কার্যকালও 5 বছর সাধারণত। আর তার আগে যদি এই বিধানসভা ভেঙে যায়, কার ক্ষমতা আছে বিধানসভাকে ভেঙে দেওয়ার? রাজ্যপালের কিন্তু বিধানসভাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে তার আগে যদি ভেঙে দেয় এই বিধানসভাকে, তাহলে কিন্তু তার আগেই সদস্যদের পদত্যাগ করতে হয়। তাহলে এই হয়ে গেল নির্বাচন, যোগ্যতা, অধিবেশন আর অধ্যক্ষ সম্পর্কে কিছু আলোচনা। এবার দেখব যে এই বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী। এখন দেখো বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী, এখানে আমি 6টি পয়েন্ট দিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে, যে বিধানসভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো 6 মার্কসের জন্য। এখানে প্রথম দেখো যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। তাহলে বিধানসভা কি? রাজ্যের আইনসভার নামই হচ্ছে বিধানসভা। তাহলে আইনসভা কি করে থাকে? আইনসভা আইন তৈরি করে থাকে, অর্থাৎ আইন প্রণয়ন করে থাকে। তাহলে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতার মধ্যে দেখো 3টি তালিকা হয় বলেছিলাম। একটা হচ্ছে কেন্দ্র তালিকা,
একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা, তাই না? কেন্দ্র তালিকায় 100টি বিষয় আছে, রাজ্য তালিকায় 61টি বিষয় আছে, যুগ্ম তালিকায় 52টি বিষয় আছে। তাহলে এই যে 61টি বিষয়, এই 61টি বিষয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যের যে আইনসভা আছে বিধানসভা, এই বিধানসভায় কিন্তু আইন প্রণয়ন করতে পারে। আর এই 61টি বিষয়ের মধ্যে যেমন হচ্ছে পুলিশ, আমাদের যে রাজ্যের পুলিশ আছে সেই পুলিশ ব্যবস্থা সম্পর্কিত কোনো যদি কি আইন পাশ করতে হয় তাহলে কিন্তু সেটা পার্লামেন্ট পারবে না করতে, এটা সেই রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাই পারবে। ঠিক আছে? আমাদের রাজ্যের যে পশ্চিমবঙ্গের যে পুলিশ ব্যবস্থা আছে সেই ব্যবস্থা সম্পর্কিত কোনো যদি আইন পাশ করতে হয় সেটা কিন্তু বিধানসভাতেই করতে হবে, পার্লামেন্ট কিন্তু পারবে না। ঠিক আছে? বা স্বাস্থ্য, হেলথ, স্বাস্থ্য বিষয়ে যদি কোনো কিছু ল পাস করতে হয় সেটাও কিন্তু এই বিধানসভাতেই হবে। ঠিক আছে? তাহলে এই যে 61টি বিষয়ে, এই বিষয়ে তো আইন তৈরি করার দায়িত্ব হচ্ছে বিধানসভার। তাছাড়াও এই যুগ্ম তালিকার মধ্যে যে 52টি বিষয় আছে, যেমন একটা বললাম শিক্ষা, এই শিক্ষা বিষয়ে কিন্তু বিধানসভাও আইন তৈরি করতে পারে, আবার পার্লামেন্টও আইন প্রণয়ন করতে পারে। তাহলে এই দুটি তালিকার মধ্যে রাজ্য তালিকায় আইন প্রণয়ন করার ক্ষমতা তো রয়েছে বিধানসভার, তার সঙ্গে সঙ্গে যুগ্ম তালিকাতেও আইন প্রণয়ন করার ক্ষমতা বিধানসভার রয়েছে। এটা হয়ে গেল আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। নেক্সট হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ, দেখো কেন্দ্রের শাসন বিভাগ আর রাজ্যের শাসন বিভাগ কিন্তু আলাদা। কেন্দ্রের শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ এবং যে অন্যান্য আমলারা আছেন। আর রাজ্যের যে আইন আর কি শাসন বিভাগ আছে অর্থাৎ রাজ্যের শাসন বিভাগের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর যে মন্ত্রিপরিষদ থাকে, কাউন্সিল অফ মিনিস্টার, তারা এবং অন্যান্য যে আমলারা আছে। তাহলে এই যে শাসন বিভাগ আছে, তাহলে সেই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে এই বিধানসভা। অর্থাৎ বিধানসভার কাছে যে সরকারের যে মন্ত্রীরা আছে, কি মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিপরিষদ আছে, তারা কিন্তু বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। ঠিক আছে? এখন বিধানসভার মধ্যে কিন্তু তাদেরকে সরকারকে প্রশ্ন করা হয়, প্রশ্নোত্তর পর্ব চলে, সরকারের মন্ত্রীদের আর কি উত্তর দিতে হয় সেই বিষয়ে, তাই না? তাহলে এইভাবে কিন্তু তারপরে মুলতবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, এই সব প্রস্তাবও উত্থাপন করা যায় বিধানসভাতে। তাহলে এই সব কিছুর মাধ্যমে কিন্তু বিধানসভা কী করে থাকে, যে এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সরকারকে সবসময় বিধানসভার কাছে দায়বদ্ধ থাকতে হয়, এমন না যে দায়বদ্ধ থাকবে না। যদি বিধানসভার আস্থা যদি হারায়, সরকার যদি বিধানসভার আস্থা হারায়, তাহলে কিন্তু পদত্যাগ করতে হয় সরকারকে। অর্থাৎ যদি বিধানসভায় অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়, অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন, যেমন লোকসভাতেও নো কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাব পাশ হতে পারে, আবার বিধানসভাতেও পাশ হতে পারে। লোকসভার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ পদত্যাগ করবে, আর রাজ্যের যে আইনসভা বিধানসভার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ পদত্যাগ করবে। ঠিক আছে? তাহলে এই শাসন বিভাগকে নিয়ন্ত্রণও কিন্তু করে থাকে এই বিধানসভা। নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা। তাহলে অর্থ সংক্রান্ত কিন্তু ক্ষমতা বিধানসভার রয়েছে। যেই রাজ্যের মধ্যে বিধানসভা এবং বিধান পরিষদ দুটি কক্ষই আছে, সেই রাজ্যে কিন্তু আর কি বিধানসভার কাছেই বেশি ক্ষমতা। অর্থ সংক্রান্ত বলতে গেলে ক্ষমতা বিধানসভার কাছেই রয়েছে। যেমন কেন্দ্রে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, আর এই লোকসভার কাছেই অর্থ সংক্রান্ত ব্যাপক ক্ষমতা রয়েছে। রাজ্যসভার অর্থ সংক্রান্ত কোনো ক্ষমতা নেই বললেই চলে, সীমিত ক্ষমতা। ঠিক তেমন রাজ্যের ক্ষেত্রেও রাজ্যের যে আর কি নিম্নকক্ষ বলা যায়, ঠিক আছে, বেশিরভাগ স্টেটের মধ্যে অর্থাৎ বেশিরভাগ রাজ্যের মধ্যে একটাই মাত্র কক্ষ বিধানসভা। তাহলে এই যে কক্ষটা, এটাই কিন্তু সবথেকে বেশি অর্থ সংক্রান্ত ক্ষমতা ভোগ করে। কোনো আর কি বলতে পারো কর আরোপ, কর ধার্য করা, করকে কমানো, এই সমস্ত বিষয়ে যদি কোনো আইন পাশ করতে হয় তাহলে কিন্তু সেটা বিধানসভাই আর কি ক্ষমতা ভোগ করে সেই বিষয়ে। বা কোনো বাজেট উত্থাপিত হয়, যে সেই বাজেট উত্থাপন কোথায় হয়, এখানেই হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে আর যে বাজেট বললাম আর অর্থ বিল, এই বিধানসভাতেও কিন্তু অর্থ বিল উত্থাপিত হয়। তাহলে সেই যে অর্থ বিল, সেই বিলটি কি অর্থ বিল না সেটা অর্থ বিল না, সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? অধ্যক্ষ নেয়। ঠিক আছে? বিধানসভার যে অধ্যক্ষ আছে সেই বিধানসভার অধ্যক্ষই কিন্তু সার্টিফিকেট জারি করে যে সেই বিলটি অর্থ বিল না অর্থ বিল না, তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। কেন্দ্রের ক্ষেত্রে যেমন পার্লামেন্টে যেমন লোকসভার মধ্যে যে স্পিকার থাকে তার সিদ্ধান্তই চূড়ান্ত।
যে সেই বিলটি অর্থ বিল কিনা। ঠিক তেমন রাজ্যের ক্ষেত্রেও বিধানসভার মধ্যে যে অধ্যক্ষ থাকে, বর্তমানে বিধানসভার অধ্যক্ষের নাম কি? বর্তমান বিধানসভায় যে আছে পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এক এক রাজ্যের এক এক বিধানসভা, তাহলে প্রত্যেক রাজ্যের বিধানসভায় কিন্তু অধ্যক্ষ আলাদা আলাদা। পশ্চিমবঙ্গের যে বিধানসভার বর্তমানে অধ্যক্ষ আছেন, স্পিকার আছেন, তিনি হচ্ছে বিমান ব্যানার্জি, তাই তো? তাহলে সেই বিমান ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ, আর লোকসভার অধ্যক্ষ কে? ওম বিড়লা, দুটি কিন্তু আলাদা। তাহলে সেই বিমান ব্যানার্জি ঠিক করবেন পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে যে কোনো বিল অর্থ বিল কিনা। নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও কিন্তু বিধানসভার কাছে ক্ষমতা আছে। দেখো এমনিতে কিন্তু আর কি সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে কিন্তু আসল ক্ষমতা পার্লামেন্টের কাছে, অর্থাৎ কেন্দ্রীয় যে আইনসভা, লোকসভা রাজ্যসভা তাদের কাছেই বেশি ক্ষমতা আছে। কিন্তু এমন কিছু বিষয় আছে, যেমন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিভাবে ক্ষমতা বণ্টিত হবে, অর্থাৎ রাজ্যের কতটুকু ক্ষমতা থাকবে আর কেন্দ্রের কতটুকু ক্ষমতা থাকবে, এটা কিন্তু সংবিধানে লেখা আছে। কার কতটুকু ক্ষমতা থাকবে, কেন্দ্র কতটুকু রাজ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। এমন না যে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে একদম নিয়ন্ত্রণ করবে আর রাজ্য সরকারের কাছে কোনো ক্ষমতাই থাকবে না। কিন্তু ভারতে তো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টিত রয়েছে। তাই এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতে পরিলক্ষিত হয় বলে যদি এই যুক্তরাষ্ট্রীয় বিষয়ে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে যদি কোনো আইন পাশ করতে হয়, তাহলে কিন্তু বিধানসভা যে আছে, ভারতে টোটাল 28টি রাজ্য আছে, তাহলে সেই 28টি রাজ্যের মধ্যে যদি অর্ধেক রাজ্য অর্থাৎ 14টি রাজ্য অ্যাপ্রুভ করে দেয় যে হ্যাঁ এই যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা বণ্টন সম্পর্কিত এই যে বিলটি এটা পাশ করা হোক, তাহলে কিন্তু সেই বিল পাশ করা যাবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বিধানসভারও ক্ষমতা রয়েছে। বিধানসভার অ্যাপ্রুভাল ছাড়া কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বণ্টন সম্পর্কিত কোনো আইন পাশ করা যাবে না। নেক্সট হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। তাহলে নির্বাচন সংক্রান্ত কী ক্ষমতা রয়েছে বিধানসভার? যে বিধানসভার যে সদস্যরা আছে, অর্থাৎ এমএলএ বা বিধায়ক বলো যাদের, তারা কিন্তু কী করেন, যে রাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু অংশগ্রহণ করে থাকেন, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়? রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা রাজ্যসভার অর্থাৎ দুই কক্ষেরই, পার্লামেন্টের উভয় কক্ষেরই, লোকসভা রাজ্যসভার উভয় কক্ষেরই নির্বাচিত সদস্যরা প্লাস 28টি রাজ্য এবং যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে দিল্লি আর পুদুচেরি, এই কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিধায়করা আছে নির্বাচিত, তারা ভোট করে থাকেন রাষ্ট্রপতি নির্বাচনে। তাহলে বিধানসভার বিধায়কদেরও ভূমিকা রয়েছে নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে, তাই না? নেক্সট হচ্ছে জনমত সংক্রান্ত ক্ষমতা। দেখো বিধানসভার মধ্যে কি কার্যাবলী সম্পাদিত হচ্ছে, অর্থাৎ বিধানসভার মধ্যে এক মন্ত্রী উত্তর দিচ্ছে, অন্য সদস্য তাকে প্রশ্ন করছে। তাহলে এই যে প্রশ্নোত্তর পর্ব চলে, বিভিন্ন তর্ক বিতর্ক চলে, বাজেটের উপর চলে, তাহলে এই যে আলাপ আলোচনা হয়, এটা কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। পশ্চিমবঙ্গের মানুষেরা অর্থাৎ সাধারণ মানুষেরা জানতে পারে বিধানসভায় কী কার্যাবলী হচ্ছে কি না। আর তার দ্বারা কি হবে, যে বিধানসভায় কী কার্যাবলী হচ্ছে সেটা যখন জনমানুষ জানতে পারবে, তাহলে তাদের রাজনৈতিক জ্ঞান বাড়বে এবং তাদের মধ্যে একটা কি জনমত গঠিত হবে, তাই না? মানুষের মধ্যে মতামত গঠিত হবে সরকারের বিষয়ে, যে সরকার এটা করছে এটা না করছে। তাহলে একটা জনমত গঠন কিন্তু হবে এই বিধানসভার কার্যাবলীর দ্বারা। তাহলে এটা একটা কাজ বিধানসভার, এটা একটা ক্ষমতা, যে জনমত সংক্রান্ত ক্ষমতা, যে জনমত গঠন করা বিধানসভার একটি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই ছিল বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 6 মার্কসের জন্য। এছাড়া 2 মার্কসের কীভাবে আসতে পারে, 2 মার্কসেরও আসতে পারে যে বিধানসভার আইন সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো, বা বিধানসভার অর্থ সংক্রান্ত ক্ষমতা কি, বা বিধানসভার নির্বাচন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। এভাবে 2 মার্কসের কিন্তু একটি পয়েন্ট দিয়ে এভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা যদি 6 মার্কসের একবারে শিখে ফেলো তাহলে কিন্তু 2 মার্কসের জন্য আর শিখতে হচ্ছে না। তাহলে আজকে তোমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। আর তোমাদের আইন বিভাগ কমপ্লিট। এবার আলোচনা হবে পরের দিন থেকে বিচার বিভাগ। ভারত সরকারের 3টা বিভাগ, একটা শাসন বিভাগ, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ। শাসন বিভাগ কমপ্লিট হয়ে গেছে, আইন বিভাগ আজকে কমপ্লিট হয়ে গেল, আর নেক্সট দিন থেকে আমরা শুরু করব বিচার বিভাগ, অর্থাৎ যে আদালত আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত, ঠিক আছে, এগুলি সবগুলি সম্পর্কে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।